10,323 ঠিক এই সংখ্যাটি বললেই এ রাজ্যের শিক্ষকদের একটি ইতিহাস, শিক্ষকদের একটি প্রেক্ষাপট এবং অবশ্যই ত্রিপুরা উচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়কে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় এবং এ রাজ্যের বহু পরিবার এই সংখ্যায় যুক্ত রয়েছেন, বহু পরিবারের সদস্য যুক্ত রয়েছেন, বহু শিশু তার পিতামাতার পরিচয়ে এই সংখ্যায় অন্তর্ভুক্ত হয়েছেন। সেদিক থেকে তাদের সকলের কাছে যদি একটি সুখবর পৌঁছে দেওয়া যায় খুব ভালো লাগে। সেদিক থেকে আজ প্রতিবাদী কলম একটি সংবাদ প্রকাশ করেছে। হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ। 10,323 বিষয়ক এই নির্দেশ যখন সংবাদে প্রকাশ হলো, সকালবেলা থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক আছেন, তাদের পরিবারের সদস্যরা আছেন এবং তাদের সঙ্গে যারা সম্পর্কিত মানুষজন আছেন, তারা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, কথাগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন। সেদিক থেকে আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে নিয়ে কথা বলতে চাই। আপনারা প্রত্যেকে কথা বলবেন। প্রসঙ্গ 10,323 ভালো খবর এই কারণে বলছি, যেহেতু তাদের বিষয়টি বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। সেদিক থেকে ত্রিপুরা হাইকোর্ট বিষয়টি কীভাবে দেখবে, হাইকোর্ট কী করবে, সেটা বিচার ব্যবস্থার মধ্যে পড়ে। সেদিক থেকে হয়তো সময় সব কিছু বলবে। এবং আপনারা অনেকেই জানেন যে 10,323-এর এই সংখ্যা অনেক কম, কারণ অনেকে প্রয়াত হয়েছেন। কেউ বলছেন তাদের যারা সংগঠন পরিচালনা করেন তাদের দাবি 181 জন প্রয়াত হয়েছেন এই সময়ের মধ্যে এবং তাদের পরিবার পরিজনদের নিয়ে অনেকে যারা আছেন তারা খুব কষ্টে আছেন এবং যারা প্রয়াত হয়েছেন সেই সব পরিবারগুলো ভীষণ রকম সমস্যায় আছেন। পরিবার পরিজনদের আক্ষেপ তো অবশ্যই রয়েছে, বাঁচার জন্য তাদের রসদ জোগাড়, বাঁচার জন্য তাদের লড়াই ইত্যাদি জারি রয়েছে। এবং অবশ্যই এই 10,323 এই সংখ্যাটি নিয়ে এ রাজ্যে নানা সময় কখন কথা হয়েছে, নানা সময় যখন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কথা বলছিলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে সেখানে ব্যাখ্যা করেছিল। তাতে রাজনৈতিক দলগুলোও তাদের মতন করে খেলা করেছে। শাসক বিরোধী প্রত্যেকেই 10,323 নিয়ে রাজনীতি করেছে, যথেষ্ট পরিমাণে রাজনীতি করেছে। নির্বাচন মানে একটি ইস্যু, নির্বাচন মানে 10,323 একটি ভোট ব্যাংক এবং বারবার যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বারবার যখন তাদের জন্য কথার কথা বলা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে না, এবার বোধহয় কিছু একটা হবে। রাজনৈতিক দলের নেতারা যেভাবে 10,323-কে ব্যবহার করেছেন নিছক রাজনৈতিক স্বার্থে, তাদের পাশে সেভাবে কেউ দল দাঁড়িয়েছে বলে উদাহরণ নেই, দৃষ্টান্ত নেই। প্রত্যেকে তার মতন করে তার ট্র্যাকে কথা বলেছেন। কিন্তু যখন নির্বাচন এসেছিল, নির্বাচন বলা যায় নির্বাচন মরশুমে, তখন বোধহয় এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আপনাদের প্রত্যেকের কাছে শুধু একটি সংখ্যা তত্ত্বের হিসাবেই সেখানে তুলে ধরছি তা নয়। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, নিয়মিত কথা বলেন, তারা অনেকেই বলবেন যে হ্যাঁ, এই সংখ্যাটি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছিল, বেশ কয়েক বছর ধরে তা চলছিল। কেউ বলছিলেন যে আমরা যারা আমাদের মতন করে বিষয় স্থির করে আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে চাই, প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে চাই, প্রত্যেকে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তখন অনেকে বলবেন যে এই নেতার কারণেই 10,323। কেউ বলবেন তাদের জন্যই এমনটা হয়েছে। আবার কেউ এও বলবেন যে হ্যাঁ, এটা হওয়ার কথা ছিল না। যদি বামফ্রন্ট সরকার, যে আমলে চাকরি হয়েছে, সেই সরকার যদি সব কিছু নিয়ম মেনে ঠিকঠাকভাবে দিত, একে অপরকে সেখানে দোষারোপ দেওয়া খুব সহজ। কিন্তু আমরা এত কিছু তো দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, দীর্ঘদিন ধরে ব্যাখ্যা এসছে। এখন এই পরিবারগুলো কেমন আছেন, সেখানে 10,323-এর যারা চাকরিচ্যুত শিক্ষক তারাই বা কেমন আছেন, তারা যারা প্রয়াত হয়েছেন 10,323 শিক্ষক, তাদের পরিবার পরিজনরা কেমন আছেন, এই প্রশ্নগুলো যখন উত্থাপন করা হয়, অনেকে বলবেন যে হ্যাঁ, এক কথায় বলতে গেলে ভালো নেই। এমন একটি বিপর্যয়, তারা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন, এমন একটি বিপর্যয় তাদের সামনে এসছে, বা তারা বিপর্যয় মোকাবিলা কতটা করতে পেরেছেন সেটা ভিন্ন বিষয়। যখন হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ 10,323 এই সংবাদ যখন প্রকাশ হয়েছে, তখন স্বাভাবিকভাবে ত্রিপুরা চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি বিবেচনা করতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে এই খবর ছড়িয়ে পড়তে। সংশ্লিষ্ট মহলে অবশ্যই খুশির খবর বা ভালো খবরে তারা স্বস্তি পেয়েছেন এবং অন্তত 700 প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টে তাদের আবেদন নিয়ে গেছেন।
তাদের দাবি যে তাদের চাকরি সরকার বেআইনিভাবে খতম করেছে। তাছাড়া তারা দাবি করেছেন যে তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলেও তাদের নামে বেতন ভাতা সবই চালু আছে সরকারের খাতায়। ত্রিপুরা হাইকোর্ট এই ধরনের বেশ কিছু আবেদন আগে খারিজ করে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কষ্ট দিয়েছে। একবার প্রায় একই রকম আবেদনে আদালত বস্তুত বলেছিল যে ছাঁটাই হওয়া শিক্ষকরা গ্রাম্য নন, কাগজে নোটিশ বের হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাদের সুমতি হোক, সরকার সে পরীক্ষা ডেকেছে, সেখানে তারা বসুন, সেবারে কোনো কষ্ট ধরা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি রিভিউ করার জন্য আদেশ দিয়েছে। 2017 এবং 2020 সালে রাজ্য সরকার শিক্ষকদের ছাঁটাই করার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে, বা তাদের পক্ষে আইনজীবী টি.কে. নায়েক, আদিত্য মিশ্র প্রমুখ দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে এ ছাঁটাই অবৈধ এবং অসাংবিধানিক ছিল। তারা দাবি করেছেন যে 2014 সালে উচ্চ আদালতের রায় যা রাজ্যের রিক্রুটমেন্ট পলিসিকে বাতিল করে দিয়েছে, এই বিষয়টি এই শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 10,000-এর বেশি শিক্ষক তখন বাতিল হয়েছিলেন। নায়েক আশাবাদী যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই আদেশকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। বলেছেন, আমরা আশাবাদী যে উচ্চ আদালত এই শিক্ষকদের ন্যায় দেবে। চাকুরিচ্যুতর প্রায় 180 জন কিংবা 181 জন মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে মারণবেদিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। 2014 সালের উচ্চ আদালতের রায় রাজ্য সরকারের বলা যায় 2003 সালের কর্মসংস্থান নীতিকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করেছিল। তাতে 10,000-এরও বেশি শিক্ষক বরখাস্ত হন। শিক্ষকদের পরিবারগুলো গুরুতর পরিস্থিতির শিকার হয়েছেন। এই সময়ের মধ্যে আইনজীবীরা সেই বিষয়গুলো মূলত তুলে ধরেছেন। আর্থিক সংকটে তারা রয়েছেন। ত্রিপুরার স্কুলগুলোতে শিক্ষকতা যারা করতেন তাদের চাকুরি চলে গেছে, তারা চাকুরিচ্যুত হয়েছেন। এই কয়েকটি বিষয় বা এই বিষয়গুলোই মূলত সংবাদের মূল বিষয়বস্তু। সেই সংবাদের মূল বিষয়বস্তু বা সংবাদ প্রকাশের পর রাজ্যের একাধিক জায়গা থেকে বিষয়গুলো নিয়ে অনেকেই তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কথা বলেছেন। শিক্ষকদের মধ্যে অনেকে আছেন, চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে অনেকে আছেন, তারা বলছেন যে এখন যদি হাইকোর্ট বিবেচনা করে কি করবে সেটা ভিন্ন বিষয়, পরের বিষয়। নমস্কার, কে বলছেন? আমি কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, বলো। দেখুন, 10,323-এর চ্যাপ্টার অনেক আগেই ক্লোজ হয়ে গেছে। যাই হোক, আদালতের উপর আস্থা রাখা প্রয়োজন, কিন্তু সুপ্রিম কোর্ট বললো হাইকোর্টকে বিবেচনার জন্য চাকরিগুলি হাইকোর্ট কোন আদালত দেন। সরকারের শাসক দল যে শাসক প্রশাসনে থাকে, ওনাদের কাছে কিন্তু অনেক কিছু রাস্তা থাকে। যখন মনে করেন 2014 সালে তখন আমাদের ত্রিপুরাতে হাইকোর্ট নতুন হয়েছিল, চিফ জাস্টিস ছিলেন দীপক গুপ্তা, উনি রায় দিয়েছিলেন। তখন বাম আমল ছিল, তখন বামপন্থীরা আবার সুপ্রিম কোর্টের টাদা নিয়ে কয়েক কোটি টাকা নিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল। সরকার ইচ্ছা করলে কিন্তু পারে, কোনো হাইকোর্ট লাগে না, সুপ্রিম কোর্ট লাগে না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওনারা তো গণতন্ত্রের বা আইন পাশের ক্ষমতা নেই, রাজ্যের তো নেই। এগুলি দেখুন, যদি ইচ্ছা থাকে বা আগেও থাকতো, 2018-র পরে প্রতিশ্রুতি অনেক ছিল, আমরাও দেখেছি, আমরাও ছিলাম। 10,323 সর্বশিক্ষা, তারপর ফিক্সড পে যারা আছে, তারপর কি হলো সেন্ট্রাল পে কমিশন, ইত্যাদি বিষয়, 50,000 চাকরি, সেগুলি যখন ভুলে গেছে। তারপর চিট ফান্ড, যে যারা চিট ফান্ডে যুক্ত ফাতাল থেকে ধরে আনবে, এগুলি বলতে গেলে আপনাদের সময় নষ্ট হবে। এইগুলি দেখুন, ইচ্ছা থাকলে কিন্তু এখন আগে তো ছিল রতনলাল নাথ, এখন মানিক সাহা, ডেন্টিস্ট প্রফেসর মানিক সাহা, উনি ইচ্ছা করলে এখন যদি একটা বাজেট নিয়ে চান ওনাকে, উনি যদি চান যে রাজ্যে যায়, বামপন্থীরাই অধিকাংশ 95% বামপন্থীরাই পেয়েছে। ওনাদের পরিবার আছে, অনেক লোন টোন নিয়ে দিয়ে দেই ওনাদেরকে, আবার হয়তো এগ্রিমেন্ট করে যে আপনাদের যে এরিয়ার আছে চাকরি পাননি, এই টাকাগুলি আর দেওয়া হবে না, হয়তো এগ্রিমেন্টে সাইন করুন, তাহলে দিয়ে দিই, অনেক খুশি হবে। অনেকে তো বয়স উত্তীর্ণ হয়ে গেছে, আমাদের দেখা আছে 58-59 চলছে। এগুলো যেগুলো হাইকোর্টে কিছু করতে পারবেন, তারা সরকার শাসকেরা হাতে আছে, ওনারা আপিলের পরে আপিল করতে করতে আমি সরকার চলে যাব, কি বলবো, মৃত্যুর মুখে চলে যাব, কিন্তু করতে পারে তারা, কারণ পাবলিকের টাকা, পাবলিকের অর্থ। কিন্তু
ওনারা কি করবে? ওনাদেরও তো মনে করুন যে মানে আগেই বললাম ম্যাক্সিমাম বামপন্থী আমলের চাকরি, এখন তো সবাই ছাড়াও যায় না। অনেক যারা রেগুলার আছে এখন কি বলবো কি কি সংগঠন এবং যারা 10,323 রয়েছেন তাদের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, বিভিন্ন সময় তাদের বক্তব্য তুলে ধরেছেন। রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে তাদের মতন করে মতামত দিয়েছে, তাদের মতন করে ব্যাখ্যা দিয়েছে। একাধিক ইস্যু সেখানে যুক্ত হয়েছে। সরকার, এক সরকার অপর সরকারকে সেখানে দায়ী করেছে, কিন্তু প্রকৃত অর্থে তাদের ভাগ্যে কি রয়েছে বা তারা কেমন আছেন, তাদের সত্যি সত্যি কিছু হবে কি না, বিষয়গুলো বোধহয় আর নতুন করে কিছু বলার নয় বা নতুন করে কিছু চর্চার নয়। এবং এই সময়ের মধ্যে হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে কথা, যে সংবাদ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে বা বিভিন্ন সময় সেটা উঠে এসছে। আজ যখন সংবাদ প্রকাশ হলো, প্রতিবাদী কলমের এই সংবাদ প্রকাশের পর অন্তত 10,323-এর মধ্যে একটা চর্চা শুরু হয়েছে। তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আদালতের রায় নিয়ে তারা কথা বলছেন, আদালতের বিবেচনা বিষয় নিয়ে তারা কথা বলছেন, তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে এবং তারা একাধিক জায়গায় আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে তারাও সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আমরা কয়েকটি বিষয় যদি বলি যে হ্যাঁ, যারা রয়েছেন 10,323 যারা রয়েছেন আমাদের সঙ্গে, যারা নিয়মিত নানা কর্মসূচিতে যারা যুক্ত ছিলেন, নানা কর্মসূচি তারা তুলে ধরেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ খোয়াই থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি একজন 10,323-এর একজন পরিবারের একজন বলছিলাম। তো আমি বিনম্রভাবে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করছি যে আমরা তো মৃত পরিবারের একজন অসহায় অনাথ, তো মানে উনি যদি আমাদেরকে একটু রেস্কিউ করেন এবং যারা জীবিত রয়েছে, যারা শিক্ষক শিক্ষয়িত্রীগণ রয়েছে, তাদেরকেও যাতে একটা ব্যবস্থা করা হয় আপনাদের মাধ্যমে, যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে। আমি সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি আর কি। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো মিহির বাবু, নমস্কার। আমি সমরেন্দ্র যোদ্ধা বলছি। ভালো টপিক, 10,323, ভালো খবর। আমি আপনার সাথে একমত। 10,323 ফিগারটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। যারা মেরিট ফেরিট আসছিল এরা কেউ গ্যাসেট দিয়ে চাকরি দেখে, অ্যাডজাস্ট কোয়ান্টিটিটা আমি ঠিক জানি না। এবং এখানে সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টে পড়ছে জিনিসটা দেখবার দিকে হয়তো একটা কিছু হইতে পারে। প্রাইমারি যারা টিচার ছিল তারাই বুঝে এখানে হাজারে হাজারে ইয়ে করছিল। জিলাটা সম্পর্কে বেশ, তারা চাকরি পাক, আমরা খুশি হবো। যারা আত্মহত্যা করছে, মারা গেছে, এদের পরিবারগুলোর কি অবস্থা আপনিও জানেন। আমি ভালো থাকবো। ভেরি গুড টপিক, টেক কেয়ার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম 10,323-এর ব্যাপারে দীর্ঘদিন পরে একটা ভালো একটা ক্যাপশন আপনারা নিয়েছেন। তো আমি খুবই খুশি। যতটুকুই খবর পাইলাম, আমার মনে হয় আরো খুশি হব যদি সরকারের কাছে একটা শুভবুদ্ধি সম্পন্ন ভালো একটা জ্ঞান তৈরি করেন এই সরকারটা, বিজেপি সরকারটা। যতই বিজেপি সরকারকে আমরা খারাপ বকাবকি করবোই, যেহেতু খারাপ করে, তারপরও যে খারাপের মধ্যে দিয়ে শুভবুদ্ধি উদয় হয় এটার জন্য, তাহলে ধন্যবাদ জানাবো। আর নয়তো সরকারের যত বছর না, যত যুগ যুগান্তরে থাকবো, মানুষ খারাপ তো কই তার জীবনও আর কোনো
কোনোদিন ভালোবাসবে না। বিজেপি গভর্নমেন্টরা একদিন শুনবেন বাংলাদেশের মতো হবে। বাংলাদেশ যেই কাণ্ডকীর্তি চলছে এখন যা দেখলাম, এই ত্রিপুরা রাজ্যে একদিন কাণ্ডকীর্তি হবে। ত্রিপুরা মাতার মতো ঘটনা। তদ্রুপ ত্রিপুরা মাতা সাজাইয়া যেমন মানে সরকারটা মানে চেঞ্জ করছিল, এই ত্রিপুরা রাজ্যের সরকারটা 10,000-এর হাতিয়ার করে এবং ত্রিপুরা মাতা সাজাইয়া মানুষকে চেঞ্জ করিয়া যে ঘটনা করছে, বাংলাদেশ কিন্তু তদ্রুপ সেম জিনিস করছে, যে ছাত্র আন্দোলনের নাম দিয়া খালেদা জিয়া এই সরকারটারে পতন করাইয়া এই শেখ হাসিনারে দেশান্তরিক বানাইলো। সেই জিনিস কিন্তু ত্রিপুরা রাজ্যে একদিন হবে। আপনারা লিখে রাখুন। আমরা বললাম ত্রিপুরা রাজ্যের যদি মাননীয় বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন, ওনার যদি শুভবুদ্ধি উদয় হয়, তাইলে প্রথমে ওনার কাজের দরকার আছে 10,000-এর শিক্ষকদের কিভাবে বাঁচিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট করা যায়। কারণ ত্রিপুরা রাজ্যের স্কুলে কিন্তু মাস্টার নেই। 10,000-এর অভিশাপে তারা মাস্টার নিয়োগও হচ্ছে না, স্কুলগুলি ভালো পরিচালনা করছেন না এবং বিভিন্ন স্কুল তারা বন্ধ করছেন। এবং এই শিক্ষামন্ত্রীর এইসব তালিবানি কায়দা ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরটা একবারে জলাঞ্জলিত করে দিচ্ছেন। সামনের দিকে যদি একটু ভালো চিন্তা তারা করেন, ওরা বাঁচতে যদি চান, সঠিকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে বাঁচতে চান, আশীর্বাদ নিয়ে সরকার চালাতে চান, প্রথম তাদের দরকার 10,000 শিক্ষককে বাঁচানো। বহুত শিক্ষক কিন্তু হয়তো মরে গেছেন, আর যেগুলি আছে ওগুলিকে বাঁচানো একান্তই দরকার। নয়তো তাদের পাপের প্রাচিত্য এই সরকার কিন্তু একদিন ভুগতে হবে। যেদিন হোক, এখন না হোক, 10 বছর হোক, 20 বছর হোক, একদিন কিন্তু তারা ভুগতে হবে। আমি এই জিনিসটা আহ্বান রাখবো ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার ভগবান আপনাকে শুভবুদ্ধি উদয় করুক। আপনি এই চাকরির ব্যাপারে আর এরকম করবেন না। আপনি কিভাবে তারা চাকরিটা পেতে পারে আপনি একটু সুপারিশ করুন, সুপারিশ জানান, সুপ্রিম কোর্টে আবেদন জানান আপনাদের সরকারের পক্ষ থেকে। আপনারা যে কমিটমেন্ট দিয়েছিলেন যে চাকরিটা দিবেন, আপনারা সেই জিনিসটা জানান। আমার মনে হয় তারা চাকরিটা হবে। আর যদি নমস্কার, কে বলছেন? এবং যারা 10,323 বা এই সংখ্যায় যারা চাকরিচ্যুত শিক্ষকরা আছেন, এ কথাগুলো শুনছেন বা অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে কয়েকটি ইস্যুতে যখন কথা বলি, কয়েকটি বিষয়ে যখন কথা বলি, আমরা শুধু একটি কথার হিসাব রাখি যে তাদের সমস্যার সমাধান হবে, তাদের দাবি পূরণ হবে। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা আন্দোলন করেছেন, সেই আন্দোলন পূর্ণতা পেয়েছে, আন্দোলন সফল হয়েছে, সেই কথাগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক কথাগুলো গুরুত্বপূর্ণ 10,323-এর ক্ষেত্রেও। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুগন্ধ দেবরাম বলছি। হ্যাঁ বলুন। এটা কি 10,300 বিষয় চলতেছে না প্রোগ্রাম? অবশ্যই প্রোগ্রাম চলছে, লাইভে আছেন আপনি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি স্যার আপনার একটা কথা বলবো। 10,000 চাকরি যায়নি। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোথায় লেখা নাই যে 10,000 চাকরি গেছে? এটা একটা চক্রান্ত। চক্রান্ত কি? 10,000 মধ্যে 3,300 জন জনজাতি শিক্ষক আছে। আমি একজন, আমি আজকে হেডমাস্টার হইতাম। প্রথম ত্রিপুরার মধ্যে জনজাতি শিক্ষক এতগুলি শিক্ষককে মারা করার এটা মানিক সাগর থেকে বর্তমান সরকার জনজাতিকে মারা চক্রান্ত করছে। এটা রাজনীতির কারণ, এটা হাইকোর্টের কারণ না। অনেকে বলছে এটা হাইকোর্টের সুপ্রিম কোর্টে চাকরি গেছে। যদি চাকরি গেছে সিবিআই তদন্ত করুন, সিবিআই তদন্ত করুন, সমস্ত কিছু তদন্ত করুন। হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোথায় লেখা নাই যে 10,300 চাকরি গেছে? এটা একমাত্র জনজাতিকে বঞ্চিত করা এবং জনজাতিকে দাবিয়ে রাখার যে প্রচেষ্টা, এটা আমার নাম আমি বলবো যদি প্রমাণ সহ দিতে পারি আমি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। এটা 3,300 জনজাতি শিক্ষক আছে। এই শিক্ষক আজকে হেডমাস্টার হইব, হেডমাস্টার হইতাম 35, 30, 40। তাদেরকে দাবি রাখার চেষ্টা। বাঙালির মধ্যে তো অনেকে 50 শিক্ষক হয়ে গেছে, কিন্তু জনজাতির মধ্যে তো প্রথম যে আমাদের নিউ রিক্রুটমেন্ট পলিসি 2003 পলিসি তো অনেকগুলো চাকরি পেয়েছে, তাদের কেন চাকরি সাথে হয়নি? কেন 10,000 চাকরি সাথে থেকে? এটা মানিক সরকার চক্রান্ত এবং বর্তমান সরকার চক্রান্ত। এটা একমাত্র চক্রান্ত জনজাতিকে ধ্বংস করা। এটাই আমি বলতে চাই, আর কিছু বলবো না স্যার। যদি আপনারা মিডিয়া হন, এটাকে সিবিআই বলুন, সিবিআই তদন্ত করতে সবাই সমর্থন করবে। কেন 10,000 চাকরি যাবে? অন্যরা কেন চাকরি যাবে না? 2003 পড়বে কি 2003 পরিস্থিতির মধ্যে কি
শুধু 2023 চাকরি পেয়েছে, অন্যরা তো ডিফারেন্ট চাকরি পেয়েছে। আর 2012 সালের মধ্যে কেন তারা চাকরি বহাল হয়েছে? আবার তারা তো 2012 সালে একই পলিসিতে চাকরি পেয়েছে, তারা কেন চাকরি বহাল? হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা তো 4জন তো পিটিশন, 4জন তো কেস আসলো, তারা কেন আবার চাকরি বহাল? এটা তো প্রশ্ন উত্তর দেন না। এ প্রশ্নের উত্তর দেওয়ার পরে না 2020 থেকে পড়বে যারা যদি গ্রাজুয়েট পেয়েছে 2023 আগস্টের আগে, কেন তারা চাকরি যাবে? পিজিডি কেন চাকরি যাবে? উত্তর নেই। খালি হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে চাকরি গিয়েছে। কোথায় হাইকোর্ট বলেছে চাকরি গিয়েছে? কোথায় সুপ্রিম কোর্ট বলেছে চাকরি গিয়েছে? এটা একটা চক্রান্ত আছে, চক্রান্ত। এই চক্রান্তকে একদিন উত্থাপন হবে এবং 2020 একদিন চাকরি জয় হবে। স্যার নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দাদা আমি উদয়পুর থেকে দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন। আজকে আপনাদের সাবজেক্ট 10,323 ভালো খবর। প্রতিবেদী কলাম হাইকোর্টের বিবেচনা যেন সুপ্রিম কোর্টের নির্দেশ 10,323 পাপের ফল কার? তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। মানিক সরকার 10,323 যারা যে সমস্ত আমাদের মা বোনরা আছে ওদেরকে নিয়ে নর্থ ইস্টে একটা রুল ছিল তখন, কি ক্যাটাগরিতে কি নেওয়া যায় না নিয়ে ওরা রাজনীতি ফায়দা লুটার জন্য ওদেরকে নিয়োগ করেছে, জাস্ট গভর্নমেন্টে আসার জন্য। আজকে দেখুন আর অতিপথে আউটসোর্সিং কতজন আছে, অনেক আছে আউটসোর্সিং লিগা কোনো আছেই নাই। 10,323 আপনার ফল কাজ মানিক সরকার সিপিএমের তৎকালীন মুখ্যমন্ত্রী যে ক্ষমতা আসার জন্য এই গেম খেলেছে। আমাদের মা বোন যা ছিল 10,323 মধ্যে ওই মা বোনদের জীবনে খেলেছে তৎকালীন সিপিএম মুখ্যমন্ত্রী অপদার্থ মানিক সরকার। হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্টের বিচার করার জন্য। তার আগে দরকার মানিক সরকারের সুপ্রিম কোর্ট নেওয়ার জন্য। জম্মু কাশ্মীর থেকে শুরু করে যে রুলসটা আছে ওই রুলসটা আপনি হাত দিয়ে করে বের করে দেখুন একবার। তখন আমরা কত কংগ্রেস এই কোভিড আমাদের সাথে আছে, আপনি একবার হাত দিয়ে মেরে দেখুন নিউজটাকে। রুলসটা কি ছিল? মানিক সরকার অবতাপ্ত মুখ্যমন্ত্রী রাজনীতি ফায়দার লিগা ক্ষমতা আসার লিগা এই মা বোনদের 10,323 মা বোনদের ভাই বোনদের জীবনে খেলেছে ওরা। তাহলে তাই মানিক সরকার সিপিএম অবতাপ্ত মূর্খ সিপিএম দল, আপনি হাত দিয়ে মেরে দেখুন। জম্মু কাশ্মীর থেকে শুরু করে 10,323 চাকরিতে রুলসটা ওই নিয়মটা কি ছিল? এই নিয়মে কবিতা তখন আমরা কংগ্রেস করতাম, নিয়মের কবিতা আমাদের কাছে আছে। এখন আমরা বিজেপি করি, কারণ কংগ্রেস দান্দার বাটপাল, সেই সিপিএম গভর্নর দান্দার বাটপাল মানুষের জীবনে খেলেছে। আপনি আজকে মেরে দেখুন 10,323 অ্যাজ পার রুলস কি ছিল আর কি ছিল। নমস্কার, কে ছিলেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? আরে দাদা, যখন ফোন করি পুরো কথা না শুনে পুরো কেন রেখে দিন? আপনার তো সাবজেক্ট পাবলিক, তার মতামত পুরা না শুনে, কথা না শুনে শুনে কেন রেখে দিন আপনারা? তাহলে কি আপনারা কি নিউজ চ্যানেলরা ডেলি দেশের কথা আর বিবিসির উপর কি একই জায়গায় এভিডেভিট থাকি? আমরা তো সাংবাদিক না, কথা না শুনে ফোন কেন রেখে দেয় না আপনারা? যেমন শুভরাত্রি যে প্রোগ্রাম দেখা খুব ভালো, আপনার নিউজ চ্যানেলে খুব ভালো, আপনি কেন ফোন রেখে দেন? তার জন্য তীব্রবাসী অনেক মানুষ বলে যে দেশের কথা আর বিবি 24 সময় যেটা ফোনে বার্তালাপ হয় একই জায়গায় এভিডেভিট। যদি শর্ট সার্চ থাকে আগে পুরো কথা শুনুন, তারপর ফোন রাখুন। আর আপনার মতন সাংবাদিকা ওইটা সাংবাদিক যারা আছে না, তাদের অসম্মান করা হয়। আগে আগে পুরা খবর পুরারা ফোনে কথা দিলা এটা শুনুন, আগে শোনার পর তারপর রাখুন। অত শুনে কেন রাখেন? এটা সাংবাদিক ব্যয় হয়, সাংবাদিক ব্যয় বলা আমাদের যে লজ্জা হয় যে 24 নরেন্দ্র যে প্রোগ্রামটা এটা অর্ধেক কথা শোনা বলে এবার রেখে দেয়। আমরা শুধু একটা দলের কাজ করেন, এটাকে আমরা সাংবাদিক বলছে নাকি? আমার এই কথাটি নিজে বিবেককে নিজে মন দিয়ে কষ্ট করে দেখুন, দেখুন যদি অরিজিনাল সাংবাদিক হয়ে থাকেন আপনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা যদি একটু জোরে জোরে কথা বলে আপনার কেটে দিই, কিন্তু আজকে এই যে ভদ্রলোক দিদি বা ফোন করলো আপনার কাছে, আপনাদের দিদি মানে রীতিমতো হুমকি দিয়ে আপনার চ্যানেলকে হুমকি দিয়েছে। আজকের বিষয় নিয়ে কথা বলুন, আজকের বিষয় নিয়ে আপনার কথা বলুন। কাটবেন না কিন্তু, না দাদা কাটবেন না, কাটবেন না। আমি একটা বামপন্থীর লোক, কিন্তু আমি বলছি বলেছে আপনার রেডি হবে। আমরা আপনাকে আপনাদের মাধ্যমে আমরা কিন্তু নিউজ চ্যানেলটা আমরা দেখতে পাই, অন্য কোনো চ্যানেল দেখায় না। একটা চ্যানেল, আপনাকে 24 একটা চ্যানেল। স্যার দাদা ইয়ে করবেন না, আমার কথাটা শুনুন। আমি এতটুকু বলি, এই অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকের কথা বলার অনুষ্ঠান। আপনি আপনার কথা বলুন, আজকের বিষয়ে কথা বলুন। আপনাকে হুমকি দিতে আপনার কাছে বলছি যে আপনি আপনার মতামত দিন, আজকের বিষয় নিয়ে কথা বলুন। তিনি যে কথাগুলো বলছেন সেটি তার কথা, ঠিক আছে? আপনার কথা বলুন। দাদা কাটবেন না, কিন্তু কাটবেন না। সত্যি ঘটনা বলবেন আপনারা। আপনার কথা বলুন, আজকের বিষয়ে কথা বলুন। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, এই অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান, সুতরাং আপনি আপনার মতো করে কথা বলবেন। যেভাবে ব্যাখ্যা দিক সেটা তাদের বিষয়। আমরা প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় কথা বলার সুযোগ দিই, যাতে অন্য প্রত্যেকে কথা বলতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিলনের থেকে বলছি। হ্যাঁ বলুন। যে বিষয়টা 10,300 সম্পর্কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টকে পুনর্বিবেচনা করার জন্য, এটা আমরা তো আশার আলো দেখছি। যদি সত্যি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, তাহলে এখন আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে শিক্ষক সংকট দেখা দিয়েছে, যেটাকে মোকাবিলা করার জন্য রাজ্য সরকার অনেকগুলি স্কুলকে বন্ধ করে দেওয়ারও একটা অশুভ উদ্যোগ নিয়েছেন। তো সেই সমস্ত কিছু ভুলে গিয়ে যদি 10,300 শিক্ষকদের এই বিষয়টা যদি পুনর্বিবেচনা করেন, হাইকোর্ট অবশ্যই করবে যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে।
আর প্রসঙ্গত একটা কথা বলি, যেটা আপনি বলতে নিষেধ করেছেন, উদয়পুরের এক দাদা ফোন করেন। না, আমরা প্রত্যেকের কথা শুনিয়ে কথাটা আমরা বারবার বলি, আপনি আপনার কথাতে থাকুন, ওটা ওনার বক্তব্য। উনি নিজের শিক্ষার প্রমাণটা দিয়েছেন, কিভাবে কথা বলতে হয়, ওনার শিক্ষা দীক্ষা কতটুকু ওনার বক্তব্য থেকে বোঝা গেছে। আপনার বক্তব্য রাখুন, আজকের বিষয়ে আর কিছু কথা আছে? ঠিক আছে, আর কোনো বক্তব্য নেই। আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়টাকে আজকে তুলে ধরার জন্য। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে প্রতিদিন আলোচনা করি। কয়েকটি বিষয় একবার বলে রাখা ভালো। প্রথমত হচ্ছে এই অনুষ্ঠান আপনাদের মন থেকে কথা বলার অনুষ্ঠান, ভাবনা প্রকাশ করার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেকে কথা বলেন, অনেকেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমরা প্রত্যেকের কথা শুনি। আর প্রত্যেকের কাছে অনুরোধ করি, যেহেতু লাইভ অনুষ্ঠান, এমন কিছু বলবেন না যে লাইভ অনুষ্ঠান কোনোভাবে অন্যকে আঘাত দেবে, অন্যকে সেখানে আঘাত দেওয়ার কারণে আমাদেরকে সমস্যায় পড়তে হবে, আমরা সমস্যায় পড়ব। সেদিক থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মূল বক্তব্য রাখুন। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনি সারাক্ষণ শুধু আপনিই কথা বলবেন, অন্য আর কেউ কথা বলবেন, এবার যদি আপনার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় আর তা যদি অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে আপনার মতামত থাকে, তাহলে এই অনুষ্ঠান থেকে আমরা সকলের কাছে শুধু সেই মতামতটা টেলিকাস্ট করি, কারণ সকলেই সেখানে মতামত দেবেন। এই মতামত আমাদের কোনো বিষয় নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন স্যার, অ্যাকচুয়ালি আমি পরিচয়টা দেবো না, কিন্তু একটা কথা বলতে চাই। আজকের অনুষ্ঠান যে আপনারা করছেন খুব ভালো লাগছে। যে বিষয়টা নিয়ে করছেন এটা মানে সত্যি 10,300 পেজের জন্য খুব খুশির খবর। একটা কথাই বলবো, যতটুকু আমি দেখতে পেরেছি এই বিষয়টা অলরেডি, এই কেসটা অলরেডি সুপ্রিম কোর্টে আমাদের মানে কেস চলছে, এবং সুপ্রিম কোর্ট থেকে অলরেডি আমাদের কেসটা অ্যাকসেপ্ট করার পরে নোটিশ অলরেডি ইস্যু হয়ে গেছে ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের কাছে। তো আমি একটা অনুরোধ করবো স্যার, হয়তো দুই একজন বর্তমানে সুপ্রিম কোর্টে কেস করেছে, ওই কেসটা দেখতে পেয়েছি পত্রিকার মাধ্যমে বা আমাদের মিডিয়ার মাধ্যমে যে হাইকোর্টে বিবেচনার জন্য পাঠিয়েছে। যাক, ভালো হয়েছে, এটাও খুশির খবর। কিন্তু আমাদের আশা একটাই, সুপ্রিম কোর্টের যে কেসটা আছে অলরেডি নোটিশ করেছে, আমরা ওখান থেকে আমরা পার পেয়ে যাব। কারণ সুপ্রিম কোর্ট নোটিশ করা মানে উনি কিছু না কিছু আমাদের ডকুমেন্ট দেখার পরে উনি বুঝতে পেরেছে যে আমাদের চাকরি দেয়নি, আর আমরা প্রমাণ করতে পেরেছি। এবং আমাদের অনেক কিছু ডকুমেন্ট অলরেডি আমাদের অ্যাডভোকেটের কাছে আছে, ওগুলি এখনো জমা করিনি। এবং অরিজিনাল ডকুমেন্ট যেগুলি মানে সুপ্রিম কোর্টে জমা করবে, অ্যাকচুয়ালি কোর্ট জানে। আর আমাদের রাজ্য সরকারের উপরে 100% আস্থা আছে, আমাদের চিফ মিনিস্টারের সাহা স্যারের উপরেও আস্থা আছে। এবার আমাদের সুপ্রিম কোর্টের ওখান থেকে আমাদের চাকরিটা হয়ে যাবে, হয়তো আর বেশি দিনের নেই। হয়তো হাইকোর্টেও যারা গিয়েছে 100 বার আমি ওদেরকে ওয়েলকাম, গিয়েছে ভালো কথা, কিন্তু আমরা সুপ্রিম কোর্টের থেকে হয়তো এটা পেয়ে যাব। কারণ যে জায়গায় আমাদের সর্বোচ্চ আদালত যেখান থেকে নোটিশ ইস্যু করেছে এবং ওখান থেকে প্রমাণ হয়ে যায় যে আমাদের চাকরিটা যায়নি, এবং আমাদের ডকুমেন্ট দেখিয়েছে, এবং আরো অনেক ডকুমেন্ট রাখা আছে, এবং এগুলি সময় মতো জমা করবে। তা আমি চাই 100%, আমাদের সরকারও চাইছে এই বর্তমান সরকার 100% চাকরিটা হোক। কারণ আমাদের সরকারও দেখতে পাচ্ছে অনেকজন মারা গিয়েছে, আর এই পরিবারটি ধ্বংস না হোক, কোনো না কোনো জায়গার মধ্যে একটা মিস্টেক হয়ে আছে। আমি কাউকে দোষারোপ করবো না, মিস্টেকটা হয়তো আর বেশি দিন নেই, মিস্টেকটা সরিয়ে এবং সময় মতো সবাই স্কুলে যাবে, এই স্কুলগুলিকে আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে তুলবে, এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা সবাই আবার আগের মতো ত্রিপুরা রাজ্যে যে একটা নাম ছিল ভারতবর্ষের মধ্যে, যে সুন্দর একটা ত্রিপুরার যে শিক্ষার ক্ষেত্রে যে একটা পার্সেন্টেজ ছিল, ভারতবর্ষের নাম ছিল, এটা আবার হতে চলছে। এই 10,323 আবার যাবে স্কুলে, এবং এইটা ভারতবর্ষে আবার রেকর্ড করে দেখাবে ত্রিপুরা রাজ্যের শিক্ষার হারে সবচেয়ে আগে। আর আমি জানি আমাদের চিফ মিনিস্টার খুব ভালো, উনি একটা পদক্ষেপ নেবে, আর সুপ্রিম কোর্টের যে এখন কেসটা চলছে ওটার মধ্যে নিয়ে পেয়ে যাবে। আমি 100 বার। আর আপনাদের একটা কথা বলবো স্যার, খুব খুশি আপনারা এই জিনিসটা দেখাচ্ছেন। আর যারা আমাদের অন্য স্যারেরা যে দুই একজন কেস করেছেন বা হাইকোর্টে করেছে, এটাও খুব ভালো গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের থেকে নিয়ে পেয়ে যাবে, এটা আমি একদম আশা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বেশি দিন নেই, হয়তো 10,323 সবাই স্কুলে যাবে, আর স্কুলগুলোকে আবার আগের মতো সাজিয়ে তুলবে। আমাদের শিক্ষার হারে ত্রিপুরা রাজ্যে যে একটা নাম কামিয়েছে, হয়তো ভারতবর্ষে আবার 1 নম্বরে আসতে চলেছে, এটা আমার একটা আশা। ধন্যবাদ স্যার। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, আমি কাটাউন থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আপনারা যে আজকে প্রোগ্রামটা করছেন, প্রোগ্রামটা আপনারা ভুল করছেন। এদিকে আপনারা লিখছেন 10,323, কিন্তু সংখ্যাটা 10,323 না, সংখ্যাটা হইব 10,319। 2010 সালের জিটিভিজিটি, 2013 সালের লাস্টের ইউজিটি, তিনটা মিলে সংখ্যাটা 10,319। আর 4জন, যে আপনারা 23 বলছেন, আর 4জন এসে 2012 সালের বিজ্ঞান শিক্ষক 4জন, যে 4জনের নামে এই সম্পূর্ণ এই জিটিভিজিটি ইউজিটির সাথে তারা 4জনের কেস আছে। অলরেডি তারা 4জন আজকা রেগুলার স্কিমে রাজ্য সরকারের চাকরি করছে। কিভাবে করছে আমরা জানি না, এটা কার দোষ কার গুণ, বিচার আদালত বিচার করে ন্যায় বিচার দেয়, কিন্তু তার নামে কেস থাকা সত্ত্বেও তারা আজকে রেগুলার স্কিমে চাকরি করছে কেন? এটা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার শিক্ষা দপ্তরকে আমি প্রশ্ন করছি, এবং আমরা যে ন্যায় বিচার আদালতের বিচারপতিদের কাছে প্রশ্ন করছি, এই 7জন কিভাবে চাকরি করছে। তারা একই সাথে আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে চাকরি পাইতে, তারা 4জনের নামে কেস আছে, কিন্তু 2012 সালে বিজ্ঞান শিক্ষক তারা 4জন চাকরি করছে। এই 4জন মিলে হচ্ছে 10,323, কিন্তু আজকা এটা হইব 10,319। 4জন কিভাবে চাকরি করছে? আর এই যে রায় দিছে, এই রায়ে কইলাম 10,323 কোন জায়গায় উল্লেখ নাই। সংখ্যাটা কে বানাইছে, কাহারা বানাইছে, কিভাবে বানাইছে, এটা আপনাদের কাছে, ত্রিপুরা জনগণের কাছে আমার প্রশ্ন, বা শিক্ষা দপ্তরের কাছে আমার প্রশ্ন, সংখ্যাটা কিভাবে হয়েছে, কার কার নামে কে কার কার নামে চাকরি গেছে। এখন পর্যন্ত কোনো এই যে রায় দিছে, রায়ের কোনো কপির মধ্যে 10,323 চাকরি গেছে এখন পর্যন্ত একটা লেখা আমরা পাইলাম না। যত আমরা যা দেখছি বিগত দিনে যা ঘটছে শিক্ষা দপ্তর থেকে কোন আর বিচার ব্যবস্থা থেকে কোন, কোনো জায়গায় আমরা দেখলাম না যে এই 10,323 চাকরি গেছে। ভালো খবর, এই হাইকোর্টকে বিচার করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে দেখার জন্য। আমি আপনাদের মাধ্যমে আইন ব্যবস্থাকে, আমরা রাজ্য সরকারকে জানাবো যে এটা যাতে সঠিক বিচার করে, সবাই যাতে ন্যায় বিচার পায়। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? স্যার বলছিলাম তাদের কি অপরাধ? কারণ যেগুলো একটা গভর্নমেন্ট তাদেরকে একটা কর্মসংস্থান করে দিয়েছিল, যারা কর্মসংস্থান করে দেয় আর যারা কর্মসংস্থান বাতিল করে দেয় তারাই তো অপরাধী না। তারা তো একটা পরিবারকে কর্মসংস্থান দিয়েছিল, কিন্তু আপনারা এটা হঠাৎ করে বাতিল করে দিলেন, কিন্তু আপনি অপরাধ। যে দিয়েছে আর সে কিন্তু অপরাধী না, যিনি এটা দিয়েছেন তিনি অপরাধী না। ওনার তরুণকে অনেক ফ্যামিলি পেয়ে পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনি সেটাকে বাদ করে দিলেন, অন্যটা কেড়ে নিলেন, কর্মসংস্থানটা আপনি কেড়ে নিলেন, আপনি অপরাধী। কিন্তু ওনার একটা ছোট্ট ভুলের কারণে 3 বছরের পরে চলে গেলেন, শুধু একটু ভুলের কারণে, এবং তাকে যেয়ে দেখ না মারা দরকার। সরকার আছে, তারা তো আমাদের পাশে থাকবে। একটা সময় তো মানুষের মন পরিবর্তন হয় নাকি? তখন তো তারা আস্তে আস্তে ভুলগুলো বুঝে শুধরে নিত যে হ্যাঁ ওনাদের পাশে থাকলে আমাদের একটা কাজ হবে। এখনো সময় আছে, যদি ভুলটাকে শুধরে নেয় মানুষ ওনাদের পাশে থাকবে, ভালো যাওয়া বা তা হবে। কারণ পেটে ভাত দেওয়া অনেক মুশকিল, কিন্তু পেটের ভাত কেড়ে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। একজনকে খাওয়াতে হলে অনেক কিছু লাগে, কিন্তু একজনকে ভাতে মারতে হলে কিছু লাগে না। একটা সুইচ টিপে দিলে উনি এমনি মরে যাবেন। কিন্তু যে দিয়েছেন ওনার কোনো দোষ নেই, যারা ওনাদের হাতের থাল পায়ে ফেলে দিল ওনারে অপরাধী। আমার এতটুকু বক্তব্য আর কি, তাদের বাজার থাল তাদেরকে আবার ফিরিয়ে দিই, এতে অনেক সুন্দর হবে, মানুষ বাহবা দেবে আর কি। তাদের কি
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটা কথা বলার ছিল। হ্যাঁ, মানিক সরকার যখন 10,000-এর চাকরি দিয়েছে উনি ভুল করেছেন। তো ভুল তো দুই পত্তনে চাকরি দিয়েছেন। 10,000-টি যখন দিয়েছেন 9-এ, এরপরে 12-তেও তো কিছু সায়েন্টিস্ট মানুষকে একই সিস্টেমে চাকরি দেওয়া গেল। দেখা গেল যে 10,000-এর চাকরি দিচ্ছে, কিন্তু ওই যে 12-তে নিয়োগ করলো, 10,000-এর পরে যে নিয়োগ করলো সায়েন্সের কিছু মাস্টার, তাদের চাকরি দিয়ে গেল। সে কি একই ক্যাটাগরিতে চাকরি নিয়োগ করলো? তাহলে মানিক সরকার অপদার্থটা কি ওইখানে অপদার্থ করছে না 10,000-এর বেলা অপদার্থ করতে? আসলে 10,000-এর বেলা মূর্খরা এই চাকরিটা খেয়ে নিয়েছে বিভিন্ন কায়দা কৌশল করে, কেস করে, যেটা বিজেপির এই যে চক্রান্ত করে বিজেপির যে মূর্খ লোকটি এগুলি করেছে। তাহলে এটা শুধু মানিক সরকারের দোষটাই যদি বারবার প্রকাশ করে, মানিক সরকারের যে কাজ করেছে এরা পারবে না, জীবনেও এই কাজ বোঝাতে পারবে না। পারবে মানিক সরকারের বিরুদ্ধে কথাগুলি গাইয়া দিত, কিন্তু মানিক সরকারের যদি মূর্খ বলে, সে তো আরো বেশি মূর্খ। কিরকম মূর্খ? পৃথিবীর মানুষে বলবে মানিক সরকারের যে মূর্খ বলে, পৃথিবীর মানুষে বলবে ও কিন্তু আরো বেশি মূর্খ। তো যার জন্য বললাম যে 10,000-এর এটা কেডি হইল শুধু মানিক সরকারের দোষে খাইছে, এটা প্রকাশ করাটা সঠিক না। একটা মানুষের ভাত দিতে আর একটা মানুষ ভাত ছেড়ে নিতে। বিজেপি সরকার তো কমিটমেন্ট দিয়েছিল যে ওদেরকে আমরা চাকরি দেবো, তোমরা আমার দলে আসো। কেন তখন বিজেপি তখন এটা বুঝছে না? আমরা যে কমিটমেন্ট দিলাম, আমি কমিটমেন্ট দিয়ে দিতে পারলাম না, তার কোনো করা পেল না। সরকারটা গেছে কাপড় চাকরিটি খাওয়ার জন্য কায়দা কৌশল করে অক্ষণ বলছে মানিক সরকার অপদার্থ। আরে তোরা তো 4 গুণ বেশি অপদার্থ, তোদের তো বাংলাদেশের মতো অবস্থা হবে। তোরা এইভাবে আপনাকে যে ধমকি দিয়ে কথা বলে আপনি এত সময় কেন দেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি কি এত যদি ভয় পান তাহলে চ্যানেলটা বন্ধ করে দিন। এর এত সময় দিচ্ছেন কেন? আপনি বলে এত সময় দিবেন না। আপনাকে যখন ধমকাইবে আপনি এত সময় দিবেন না কোনো, এটুকুই বলেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। TV24 এবং মেহেরদাকে অসংখ্য ধন্যবাদ আজকের এরকম একটা প্রোগ্রাম করার জন্য। হ্যালো। হ্যাঁ, বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের প্রোগ্রামটা লিখলেন 10,330 ভালো খবর। ঠিক আছে, ভালো খবর লিখেছেন। প্রতিবাদী কলমে হাইকোর্টকে বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টে অলরেডি আরেকটা কেস চলছে 10,323-এর পক্ষে। যে কেসে যে 10,323-এর চাকরি যায়নি তার সমস্ত প্রমাণপত্র জমা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা নোটিশ ইস্যু করেছে রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টকে। তারপরে অনেক পরে মুষ্টিমেয় 2-1 লোক আরেকটা কেস করেছে যে তাদেরও চাকরি নেয়নি। কিন্তু মেন মুদ্রা কথা হলো 10,323-এর চাকরি যায়নি, তার সমস্ত প্রমাণ আমরা 10,323-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে অলরেডি জমা দিয়েছি। আর আমরা আশাবাদী রাষ্ট্রবাদী সরকার এবং রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয় সবকিছু বুঝতে পারছেন যে আমাদের চাকরি যায়নি। তিনি অতি সত্বর এর জন্য আমাদের একটা খুবই ব্যবস্থা করবেন, আমরা অত্যন্ত আশাবাদী। এবং সুপ্রিম কোর্ট থেকে যখন নির্দেশ আসবে তখন অবশ্যই তারা বিচার বিবেচনা করে আমাদেরকে সঠিক সময়ে বিদ্যালয়ে প্রেরণ করবেন। তার জন্য আমরা রাজ্য সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার। অবশ্যই আমরাও সেদিক থেকে বলি, আপনাদের প্রায় প্রত্যেকের কাছে
কয়েকটি বিষয় বোধহয় হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের অন্তত বেশ কয়েকটি ইস্যুতে যখন আমরা প্রায়শই আলোচনা করি, আপনারাও তাতে সহমত পোষণ করেন বা ব্যাখ্যা করেন। সেদিক থেকে বোধহয় হয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10,323। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি 10,323 একটা ব্যাপার জানতে চাচ্ছি। যারা 10,323, আপনারা বলছেন যে এখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের রায় গিয়েছে, ওটা হবে কিনা হবে। এখন ধরুন মানে 10,323-এর মধ্যে যারা মারা গিয়েছে তারা কি এটার এইটার লাভটা পাবে? আর এখন ধরুন যারা আছে বা তাদের যারা 40 ইয়ার্স 60 ইয়ার্স হয়ে যাবে, তারা কিভাবে পাবে? অন্য কিছু না, আজকে মানিক সরকারের দোষারোপ করছে। কোনদিন ওরা মানিক সরকারকে বলেছিল মানিক সরকার ভালো, কোনদিন বলেছিল যে সুদীপ রায় বর্মন তাদেরকে খারাপ করেছে। স্যার এইগুলো কিছু না, আমরা সুবিধাবাদী লোক, যেখানে যাবো যেখানে ইয়ে করবো সেইটি আমাদের ইয়ে। সেটা না, আমরা চিন্তা করতে হবে যে আমরা সাধারণ ভাবে কিভাবে বাঁচবো, কিভাবে সবাইকে বাঁচাতে পারবো। 10,323-এর আজকে যারা লাভ পাবে, কারা পাবে? কারা পাবে? আজকে কি যারা মারা গিয়েছে তারা পাবে? ওদের বেতনটা কি আসবে? ওদের কি পেনশনটা আসবে? ওদের কি সবকিছু হবে? দেখুন স্যার, কাউকে দোষে কিছু হবে না। আজকে মানিক সরকার দোষী, আজকে মানিক সাহা খুব ভালো কেউ বলছে, হ্যাঁ, কিন্তু যেদিন চাকরিটা দিয়েছিল ওই দিন মানিক সাহা ভালো, মানিক সরকার ভালো ছিল, হ্যাঁ। আর যেদিন চাকরিটা চলে গেছে ওই দিন সুদীপ রায় বর্মন খারাপ ছিল। মানুষের চরিত্রগুলি পাল্টাতে হবে। আমাদের চরিত্রগুলি যদি না পাল্টাই, সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন, কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। যেমন আজকে আপনাদেরকে বলছি, মানে 10,300 যারা আছে তাদেরকে মানে উদ্দেশ্য করে আমি বলছি যে দেশে যেগুলি হচ্ছে ওইগুলিকে এমন ভাবে দেখতে হবে। আপনারা তো মানে যারা 10,323, আপনারা তো মানে শীর্ষের, মানে আপনারাই তো প্রত্যেকটা লোককে একজন ডাক্তার বানাবেন, একজন ইঞ্জিনিয়ার বা প্রফেসর বানাবেন। কিন্তু আপনারা যদি সেই জিনিসটা না বুঝেন, আজকে দেখুন বাংলাদেশের অবস্থা কি, কেন আজকে শেখ হাসিনাকে ভারতবর্ষে আসতে হলো, দেশ ছেড়ে ভারতবর্ষে আসতে হলো, ওনার যারা ছিল সঙ্গী সাথী ওদেরকে ফেলে আসতে হলো। তো সেই জিনিসটি আমরা যদি নিজের স্বার্থে চিন্তা করি তাহলে হবে না, কাউকে দুষলে হবে না যে আমার কি অন্যায় আছে, আমার কি ভুল আছে, সেটাকে আমাকে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ স্যার। এবং এই 10,323 নিয়ে পরবর্তী কী থাকবে, পরবর্তী কী বিষয় থাকবে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু তার আগে একটি কথা অবশ্যই বলা যায়, এই পরিবারগুলো কেমন আছে সেই বিষয়গুলো বোধ হয় আপনারা ভালো জানেন। 10,323 যারা, ঠিক তারা জানেন। এটা একটা শুধু সংখ্যা নয়, রাজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা সব দিক থেকে ভাবতে হয়। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।